7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সে বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরছে রিহান চৌধুরী, তার স্বামী। রিহানের পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই 3জন বীর, মোহিত ও মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি হয়েছে রুহি তালুকদার। তার নারী চেরা ধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়া সত্ত্বেও কাজের লোকের মতন খেটে যাচ্ছে দিন রাত। জীবনের 7টা বছর ভালোভাবে কাটালেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানতো না। বয়সটা ছিল পুতুল খেলার। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুণে গুণে 17 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? খবরদার বলে দিচ্ছি, তোর এই অপয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। তেজুর চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বলছে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারোর চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ায় প্রচণ্ড পেট ব্যথায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি স্যার, হয়েছে? আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার দু চোখে সহ্য করতেই পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বটির ওপরে। হাতে লম্বা করে কেটে গেছে। তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না, কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকি 14 বছর আগের ঘটনা। তোর কত বড় সাহস, আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধরিনি। এই যেখানে ধুলো পড়েছিল সেটাই পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। মিথ্যাবাদী, একদম মিথ্যা বলবি না। চোর কোথাকার, নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি আর রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগেই রিহান তার ঝুঁটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া, আমি... তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতর ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে। শ্বাস নিতে পারছে না। রেহানের হাতে কামড় বসিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। আম্মু, তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। ফ্লোরে বসে কই মাছের মতন ধরপড় করছে তেজু। হাতে 4 আঙুল লাল টকটকে হয়ে গেছে, একটা লম্বা দাগ বসে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতন হামাগুড়ি দিতে থাকে সারা রুমে। আম্মু! তেজুর এমন মরণ চিৎকার কারোর কানে যায় না। চারিদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহানও যায়। তেজুর চোখ দিয়ে সামনে পানি গড়িয়ে পড়ছে। বাবা মৃত্যুর আগে একটা কথা মনে রাখবে আমার?
ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক, আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকেই বলছি তাহলে। আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পরও আমারও সময় ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা, ওয়াদা করো আমাকে। বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ। ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে ওঠে। বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেওয়ার কম, ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে দুজনকেই কাজী ডেকে বিয়ে দেব। তোর মনের খুঁতখুঁত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখবো, তোর কিচ্ছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢোকে তেজু। বাবার চোখের পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? কিচ্ছু হয়নি মা, একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকেলবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়। রিহান বিয়ে করবে না বলে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে যে সে মেনে নিতে পারে না। ছোট্ট তেজুকে লাল টুকটুকের শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টো বাজে, তখনও রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেদিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্তে পাড়ি দিয়েছে। একদিকে স্বামী ফেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের মতন চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। এখন বর্তমান। বাবা, আমি তেজুকে ডিভোর্স দেব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনো পারবো না। যেহেতু বিয়েটা হয়ে গেছে তাই ডিভোর্স হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা শ্যাভলন দিচ্ছে। ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজেই ফু দিচ্ছে। যন্ত্রণার চোটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনির রুমে ঢোকে। আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বই তো বঁটিতে ধাক্কা মেরেছে। অসাবধানতায় কেটে গেছে বঁটিতে। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন। তারপর যত্ন করে স্যাভলনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শোন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজুর নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা ওপরওয়ালার কাছে এভাবেই সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই। কারণ না কারোর তো কষ্টে থাকতে হবে। সে না হয় আমিই থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন দাদু ভাই? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি, শুয়ে পড়, আমি গরম পানি ছ্যাঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাসফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরেন। তার মাঝে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দাদু, আমাকে দাও। সে বোধহয় চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাসফিয়া চলে যান। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান, কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশে থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম বলে ডাকাটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভিতর রাগও মিশে আছে। দাদু ভাই, কেমন আছিস?
কারোর কাঁপা কাঁপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নামটা শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার ভয়ে সেই যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে? কাশফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কিভাবে বলে? রুহিকে না দেখলে তা বিশ্বাসই করা যেত না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আর একটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিলি তেমন আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়িতে প্রত্যেকটা কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, খিটখিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রেহান কথাটা বলে এক সেকেন্ড দাঁড়ায় না। গট গট করে পায়ে হেঁটে ওপর চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান মেরে শুয়ে পড়ল। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ করলে কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব একটা কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যত এগোচ্ছে ততই গুনগুন শব্দ কানে আসছে। ছাদের দরজা ফেরাতে স্পষ্ট হয় কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে তরুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পিছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়পড় করছে। সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা, বাড়ির কারণ নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনের দিকে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালে শিশিরে ভেজা মসৃণ পানির মতন চোখ দুটো তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে। এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস করে চড় পড়ে গালে। ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরুচ্ছে। কাটা হাতটা ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারলো কেন? কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনো দিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে। চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে। সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ তার মতন একটা অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধায় যন্ত্রণায় বালিশ চেপে ধরে। পেট ব্যথা তার সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। প্লেটের ওপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। এটা তেজু কিছু মানুষকে দেখেই বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটানিতে কাশফিয়া বুঝে গেল খিদে পেয়েছে, তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি, হাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি।
তেজু নড়ে চড়ে বসে, হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট্ট করে মুখটা হাঁ করে। কাসপিয়া ছোট্ট ছোট্ট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুজন পিছন ফিরে তাকায়, বীর দাঁড়িয়ে আছে, তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ। যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বোঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে, জীবনে প্রথমবারের মতন তেজুকে স্পর্শ করে। খাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুঁজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই, যেন পাথরের মতন অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সব সময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনে বোঝা যায় ঘৃণা। কি হলো, এত কি ভাবছিস? কালকে যাবে আমার সাথে, এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বের হয়ে আসে বীরের ধমকে, টইটুম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাত কোলের ওপর রেখে বলে, যাব ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি তো আছি। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে ওঠেন তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকা রেখেছিলেন, তাদের পড়া খুব সহজেই বুঝে নিত, তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চাই এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতন বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগই পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হস্টেলেও রেখে আসবো। আমি সব ব্যবস্থা করে এসেছি। এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়, অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব, তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত দেখে তেজু ফুপিয়ে কেঁদে দেয়। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাসফিয়া। দাদুমণি, তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ায় পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়, পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট্ট একটা বাতি জ্বলছে, তার নিচে হাজারো স্মৃতি। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওখানে মাটি উঁচু করে 2টো স্মৃতি দেখছো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ দুটোকে। ওখানেই আছে আমার স্নেহের মানুষজন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতন কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওদিকে তাকাই, মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলো না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ যেন বোঝে না, ছোট বাচ্চাদের মতন কান্না করছে তেজু। কাশফিয়া চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আজ বুঝতে পারল তেজু কেন রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরেই শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালারের একটা 3 পিস পরে নেয়, তার ওপর হলুদ করে ওড়না নিয়ে নেয়। হালকা পিঙ্ক কালারের জুতো, ডাগর ডাগর আঁখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়, ব্যাস রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে।
কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেল দিয়ে আসবে না, এমনিই ভর্তি করবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবেই রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে বাবা মার স্মৃতির দিকে। আমি যাচ্ছি আব্বু আম্মু, দোয়া করবে তোমরা। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতেই দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলান দিয়ে মোবাইল টিপছে বীর ভাই, শরীরে স্যুট বুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা স্বরে বলে, ভাইয়া চলুন। কারোর চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়, দৃষ্টি স্থির হয়ে যায়। ঢোক গেলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক, বীরেরও তাই। কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন হতো। ধীরে ধীরে বড় হলে নিজের অনুভূতিটা বুঝতে শিখলো। সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ, কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিঁচড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে গেছে, পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায়। তেজু রানী। চোখ তুলে তেজু তাকায়। জি ভাইয়া। তেজু রানীর প্রত্যুত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। বুড়ো কুচকে হাত ভাঁজ করে আড়াআড়িভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভারই মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে। হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত তার কাঁপছে, শরীর দুলছে। সেই ছোটবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বোঝেনি, কিন্তু এখন বোঝে। 10 বছর পর আবারও সেই হাসি দেখল। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? থাক, কিছু হবে না, এমনিই বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসি। খুব করে বলতে ইচ্ছে করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রেখে মুখে বলে, সব সময় এমনই হাসি খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মুস্তাফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে জানালার দিকে তাকাতেই গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আছে পাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের ওপর খাতা দিয়ে দেয়। ভার্সিটির সব মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স 34 বছর জানলে সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহাদের মতন তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে, সব লুচ্চা মেয়ে। ইমাতের এমন কথায় বন্ধুরা হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, ওপরে কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়ে চারপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়। লাভ নেই, আর একজনের বুক করা জিনিস। রেহানের বলা কথাটা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি ওপরের 3 তলার জানালার দিকে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে মুখ দিয়ে বই ঢেকে রেখেছিল। হঠাৎ কেউ একজন এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছনে ফিরতেই সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো খোঁজ খবরই নেই। কথা শেষ করতেই মিনতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস?
আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ও, এইভাবে আর কত তেজু? বীর ভাইয়াকে বলে হস্টেলে চলে আয়। আর কত এই নরযন্ত্রণায় থাকবি? যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি। মানে, কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে তাকিয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিছু না, লক্ষ্য একটাই, পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব। ও সেটা চাইলেও হোস্টেল থেকেও পারিস। অবশ্য তোকে বলে লাভ নেই, কম তো বলেনি স্কুল লাইফ থেকে। স্যার বলেছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাস থেকে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদাই বসে থাকলাম। তুই যা, আমি বাড়ি যাব রে। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবেন। ওকে। মিমতা চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। বুড়ো কুচকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানেই ছিল। নিজেই ফিসফিস করে বলে, ভালোই হয়েছে চলে গিয়েছে, নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোরে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাটের টান পড়তেই চমকে যায়। ভীতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই কাঁপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, মানুষটা নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাতেই আবার শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। চোখের পানির বন্যা বয়ে যাচ্ছে। কাঁপা কণ্ঠে বলে, কে আপনি? এমন করছেন কেন? কে আপনি? কথা শেষ করতে পারে না, তার আগেই ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতন চেপে ধরে দুই আঙুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেন্সিটিভ জিনিস, সেটাকে চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। কোনো কথা বলবি না, না হলে আজ এই ঠোঁট আমি রাখবো না। যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে কথাগুলো। তেজু কিছু বুঝে ওঠার আগেই নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেওয়ালের সাথে। এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়, মুখোশ খুলে ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ থাকায় তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলেও পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে, রক্ত পড়ছে। যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু, নড়াচড়ার সুযোগ রাখেনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। একসময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু ঘেরে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখের সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করেই শব্দের মতন দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত, স্কাব রক্তের ফোঁটায় গেছে। মানুষটা রক্ত চোষা নাকি বুঝতে পারে না। শরীর দুর্বল লাগছে ওনার, ওঠার শক্তি পাচ্ছে না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়, সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়া বেঁধে দিয়েছিল, এখন সেটা টইটুম্বুর রক্তে। আস্তে আস্তে উঠে ওয়াশরুম চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফে রক্ত মুছে হাতের ব্যান্ডেজ খুলে ফেলে, মুখ হাত ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যেই বীর আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ, না হলে অনেক আগেই করে ফেলতো এই পাপটা। তেজু রানী, কি হয়েছে? এমন চুপচাপ মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারোর সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু সুরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনের সিটে তাকায়। তেজু রানী, কান্না করছিস কেন? কিছু হয়েছে?
কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর ভয়েস শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যা বলিস না। এ কি, ঠোঁট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথাও? বুক ধক করে ওঠে তেজুর। এখন কি জবাব দেবে? ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবারও অফিসে চলে যায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে বড়মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। শুধু কি আমাদের ঘাড়ের ওপর বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালে এত হাঁড়ি পাতিল থালা বাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে গিয়ে ব্যাডা পাগল করতে যাচ্ছিস। আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। সব কাজ শেষ করে এখন যেতে পারলে যাবি, না হয় পা কেটে রেখে দেবো একদম। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আমি আজ ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর। অনেক বেশি ক্লান্ত, ভেবেছিল একটু শুয়ে থাকবে। সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটে। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধহয়। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আর একবার এগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। উপরওয়ালা যেন ওর মতন ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীর কাঁটা দিয়ে ওঠে। কিন্তু না, তা না করেও তো উপায় নেই। না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, যা নয় তাই বলবে। পেটে খিদেও পেয়েছে। তালা মারা ফ্রিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড়মা করত। তেজু যেদিন স্কুল যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখত। সব কাজ শেষ হলে খুলে দিত। একসময় মায়ের মতন কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে ঝাঁটার বাড়ি মারে। চলবে গল্প তেজু, লেখিকা সাথী। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি এখনও চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।